প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো, এবং তোমাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তোমরা সকলে অবগত আছো যে সারা পৃথিবী একটা ক্রিটিক্যাল টাইম স্পেন্ড করছে বিকজ অফ কোভিড-19 প্যান্ডামিক। সো বাংলাদেশও এর বাইরে নয়। ফলে তোমাদের শিক্ষা ব্যবস্থায় যে ব্যাঘাত সৃষ্টি হয়েছে, সেই শিক্ষা ব্যবস্থাটাকে সচল রাখার জন্য আমাদের অনলাইন ক্লাস শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় আমি আজকে তোমাদের ক্লাস নেব, এবং তোমরা, আমি আশা করব যে এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে বাসায় বসে ফলো করবে। অবশ্যই তোমরা উপকৃত হবে। এবং তোমাদের আমি বলে রাখি, যারা এই মুহূর্তে এই ক্লাসটি দেখছো বা পরে এই ক্লাসটি দেখবে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের শ্রেণী এবং রোলটা উল্লেখ করবে। এটা হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্স, যে কে কে ক্লাস করছে তার একটা আমরা অ্যাটেন্ডেন্স নিব। সো আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করি। তো আমি অপূর্ব হালদার, প্রভাষক রসায়ন বিভাগ। তোমাদের যে ক্লাস নিব আমি উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের জন্য রসায়ন দ্বিতীয় পত্রের 3য় অধ্যায় পরিমাণগত রসায়ন। এবং আমাদের যে বিষয়, আজকের ক্লাসের যে বিষয়, সেটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। তোমরা এসএসসিতে জারণ বিজারণ সম্পর্কে কিছু জেনে আসছো, তো এখানে আমরা আরেকটু বিস্তারিত দেখব। সো তোমরা ক্লাসগুলো অবশ্যই ফলো করবে। তো প্রথমেই আমরা জানব যে এখানে জারণ কী। তো জারণ, অক্সিডেশন আমরা এটাকে ইংরেজিতে বলবো। এটা আর দুইটা মতবাদ আছে। আধুনিক যে মতবাদ বা ইলেকট্রনীয় মতবাদ, এই ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী জারণ হবে ইলেকট্রন ত্যাগের বিক্রিয়া। অর্থাৎ যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ হবে সেই বিক্রিয়াটাকে আমরা বলবো জারণ বিক্রিয়া। এখানে আমরা উদাহরণ হিসেবে দেখতে পাই যে আয়রন 2টি ইলেকট্রন ত্যাগ করে আয়রন 2+ আয়নে পরিণত হয়েছে। অর্থাৎ এখানে কার জারণ ঘটেছে? আয়রনের। এবং এটার আবার যে পুরাতন মতবাদ অনুযায়ী জারণকে যেভাবে ডিফাইন করা হয়, অক্সিজেনের সংযোজন, অর্থাৎ কারো সাথে যদি অক্সিজেনের সংযোজন ঘটে তার জারণ ক্রিয়া সংঘটিত হয়। উদাহরণস্বরূপ আমরা দেখতে পাই কার্বন প্লাস অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। এখানে কার্বনের সাথে অক্সিজেনের সংযোজন ঘটেছে, অর্থাৎ এখানে কার্বন কি হয়েছে? জারিত হয়েছে। আরেকটাভাবে আমরা বলতে পারি যে তড়িৎ ঋণাত্মক মৌলের সংযোজন। তড়িৎ ঋণাত্মক মৌল কোনগুলো? পর্যায় সারণী যারা ডান দিকে অবস্থান করে, ক্লোরিন, ব্রোমিন, এগুলো। তো আমরা দেখতে পাই যে এখানে হাইড্রোজেনের সাথে ক্লোরিনের সংযোজন ঘটে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হয়েছে। তো এখানে হাইড্রোজেনটা কি হবে? জারিত হবে, যেটা পুরাতন মতবাদ অনুযায়ী। আমি বিক্রিয়াগুলোতে সমতা বিধান করিনি, শুধু বিক্রিয়াটা লিখছি। তোমরা চাইলে সমতা বিধান করেও দিতে পারবে। আরেকটা মতবাদ আমরা দেখতে পাই হাইড্রোজেনের অপসারণ, অর্থাৎ কোনো যৌগ থেকে যদি হাইড্রোজেন অপসারিত হয় সেখানে আমরা বলবো তার জারণ ঘটেছে। যেমন সালফুরিক অ্যাসিড থেকে হাইড্রোজেনটা অপসারিত হয়েছে, ফলে এখানে সালফুরিক অ্যাসিডের কী ঘটেছে? জারণ ঘটেছে। আরেকভাবে ডিফাইন করা যায় তড়িৎ ধনাত্মক মৌলের অপসারণ। তড়িৎ ধনাত্মক মৌল কোনগুলো? পর্যায় সারণীতে যে মৌলগুলো বাঁ দিকে অবস্থান করে, অর্থাৎ যার ইলেকট্রন দান করতে পারে। তো এখানে আমরা দেখি কপার সালফেট আর পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়ায় এই পটাশিয়াম আয়োডাইড থেকে তড়িৎ ধনাত্মক মূল পটাশিয়াম অপসারিত হয়েছে এবং আয়োডাইডটা আয়োডিনে পরিণত হয়েছে, অর্থাৎ পটাশিয়াম আয়োডাইডের জারণ ঘটেছে। তো আমি আশা করি যে দুইটা মতবাদ অনুযায়ী তোমরা জারণ এবং জারণটা বুঝতে পারলে। তো এখানে আমরা আধুনিক যে মতবাদটা সেটা খুব ভালোভাবে আমরা ফলো করব। এখন আমরা দেখব বিজারণ। তো বিজারণটা হচ্ছে জারণের বিপরীত। জারণে কী ছিল? ইলেকট্রন ত্যাগের বিক্রিয়া। তার মানে বিজারণটা হবে কি?
ইলেকট্রন গ্রহণের বিক্রিয়া। এটা হচ্ছে আধুনিক মতবাদ বা ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী। তাহলে আমরা উদাহরণ হিসেবে দেখতে পাই, যদি আমরা ক্লোরিন, এখানে ক্লোরিন 2টি ইলেকট্রন গ্রহণ করেছে, অর্থাৎ ক্লোরিনের বিজারণ ঘটেছে। তো তোমরা জানো যে ইলেকট্রন যদি কেউ গ্রহণ করে তার ধনাত্মক চার্জের পরিমাণ বৃদ্ধি পায়, আর যদি ইলেকট্রন ত্যাগ করে বা দান করে তাহলে তার ঋণাত্মক চার্জ বৃদ্ধি পাবে। তো পুরাতন মতবাদ অনুযায়ী আমরা যদি বিজারণকে ব্যাখ্যা করি, জারণের ছিল কি অক্সিজেনের সংযোজন, তাহলে পুরাতন মতবাদ অনুযায়ী হবে অক্সিজেনের অপসারণ বা বিয়োজন। যেমন ফেরাস অক্সাইড, কার্বন, এখানে আয়রন, কার্বন মনোক্সাইড উৎপন্ন হলো, তাহলে এখান থেকে অক্সিজেন অপসারিত হয়েছে, অর্থাৎ তার বিজারণ ক্রিয়া সংঘটিত হয়েছে। জারণে ছিল তড়িৎ ঋণাত্মক মৌলের সংযোজন। আমরা কি বলবো? তড়িৎ ঋণাত্মক মৌলের অপসারণ। সেখানে আমরা দেখতে পাই ফেরিক ক্লোরাইড থেকে তড়িৎ ঋণাত্মক মৌল ক্লোরিনটা অপসারিত হয়েছে, অর্থাৎ ফেরিক ক্লোরাইডের বিজারণ ক্রিয়া সংঘটিত হয়েছে। আবার আমরা দেখি যে জারণের ক্ষেত্রে ছিল হাইড্রোজেনের অপসারণ, তাহলে এখানে আমরা কি বলতে পারি? বিজারণের ক্ষেত্রে বলবো হাইড্রোজেনের সংযোজন, অর্থাৎ হাইড্রোজেনের যদি সংযোজন ঘটে তাহলে আমরা বলবো সেটা কি? বিজারণ। তাহলে ব্রোমিনের সাথে হাইড্রোজেনের সংযোজন ঘটেছে এই বিক্রিয়াটিতে, অর্থাৎ এখানে ব্রোমিন কি হয়েছে? বিজারিত হয়েছে। যে আরেকটা ছিল কি? তড়িৎ ধনাত্মক মৌলের অপসারণ, তাহলে আমরা বলবো কি? তড়িৎ ধনাত্মক মৌলের সংযোজন বিজারণের ক্ষেত্রে। এখানে অক্সিজেনের সাথে তড়িৎ ধনাত্মক মৌল ম্যাগনেসিয়াম এর সংযোজন ঘটেছে, অর্থাৎ অক্সিজেনের বিজারণ সংঘটিত হয়েছে। তো আমি আশা করি তোমরা জারণ এবং বিজারণ সম্পর্কে দুটি মতবাদ অনুযায়ী তোমরা চিনতে পারলে বা বুঝতে পারলে জারণ বিজারণ কি। জারণ বিজারণ হচ্ছে বিক্রিয়া। তো আমরা এখানে যে আধুনিক মতবাদটা, এটা আমরা ফলো করব, এটা দিয়ে আমরা জারণ বিজারণ সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারবো। আচ্ছা, এবার আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে জারক ও বিজারক। জারক ও বিজারক। এর আগে ছিল জারণ এবং বিজারণ, সেগুলো ছিল বিক্রিয়া, আর জারক এবং বিজারক হচ্ছে পদার্থ বা মৌল। তাহলে জারক কি?
অর্থাৎ যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করবে তাকে আমরা বলবো জারক পদার্থ। যেমন এর আগে আমরা লিখছি যে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইডে পরিণত হয়, অর্থাৎ ক্লোরিন একটি জারক পদার্থ। তাহলে বিজারক কি হবে? যে পদার্থ ইলেকট্রন ত্যাগ করে তাকে আমরা বলি বিজারক পদার্থ। তো এখানে আয়রন 2টি ইলেকট্রন ত্যাগ করে আয়রন 2+ হয়েছে, অর্থাৎ 2টি ইলেকট্রন ত্যাগ করলে তাকে আমরা কি বলবো? বিজারক পদার্থ। সো এখানে যে জারণ বিজারণ এবং জারক বিজারক এই বিষয়গুলো নিয়ে তোমাদের মধ্যে অনেক কনফিউশন তৈরি হয়, একটু গুলাই ফেলো, তোমরা পাজেল হয়ে যাও। তো এখানে আমি যেটা ফলো করি যে আমি একটা জিনিসই মনে রাখি, সেটা হচ্ছে জারণ মানে সারণ। তো এই একটা সেন্টেন্স দ্বারা আমার সকল কনফিউশনটা আমি দূর করতে পারি, বা আমি কখনোই কনফিউজড আর হই না এই জারণ বিজারণ এবং জারক বিজারকের ক্ষেত্রে। তো তোমরা চাইলে এটাও ফলো করতে পারো, জারণ মানে সারণ, অর্থাৎ জারণ বিক্রিয়া মানে ইলেকট্রন ত্যাগের বিক্রিয়া, সারণ বিক্রিয়া। তাহলে বিজারণ বিক্রিয়া হবে কি? ইলেকট্রন গ্রহণের বিক্রিয়া। আবার আমরা যখন আসবো জারক এবং বিজারকের ক্ষেত্রে, যেহেতু জারণ বিজারণ ছিল বিক্রিয়া আর এটা ছিল পদার্থ, দুটো ভিন্ন জিনিস, তাহলে আমরা জারণের ক্ষেত্রে যেটা বলতে পারবো, এখানে জারণের ক্ষেত্রে যা বলছি জারকের ক্ষেত্রে তার একটু ভিন্নভাবে বলবো, যেহেতু দুইটা ভিন্ন জিনিস। তো জারকের ক্ষেত্রে আমরা বলবো তাহলে ইলেকট্রন যে গ্রহণ করে। জারণের ক্ষেত্রে বলছিলাম কি? সারণ। তাহলে এটাকে আমরা ব্যতিক্রমভাবে বলবো ইলেকট্রন গ্রহণ, অর্থাৎ যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে সেটা হবে জারক, আর যে পদার্থ ইলেকট্রন ত্যাগ করে তাহলে সেটা হবে বিজারক। সো আমরা এখন যে বিষয়গুলো দেখব, যে তোমাদের বিভিন্ন বিক্রিয়া দেওয়া থাকে প্রশ্নে, সেখান থেকে নির্ণয় করতে বলে কোনটি জারক কোনটি বিজারক, কে জারিত হয়েছে কে বিজারিত হয়েছে। আমরা এখন বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া থেকে এই জিনিসগুলো আমরা বের করব। তো আমি বোর্ডে একটি বিক্রিয়া লিখেছি, যেটা তোমাদের অনেক পরিচিত একটি বিক্রিয়া, তোমরা সবাই এই বিক্রিয়াটা দেখেছো। তো এখন এখানে আমরা কি কি জিনিস নির্ণয় করবো এই বিক্রিয়া থেকে? আমরা বের করব জারক কি, জারক কোনটি, আমরা বের করব বিজারক। সেই জিনিসগুলো আমরা বের করব। এটা বের করার জন্য তোমাদের যে কাজটি করতে হবে, বিক্রিয়ক এবং উৎপাদে তাদের চার্জ বা জারণ সংখ্যাটা দেখতে হবে। তাহলে কোনো একটি পরমাণু যখন মুক্ত অবস্থায় থাকে, মানে যৌগের মধ্যে না থাকে, তার জারণ সংখ্যা হয় 0 বা চার্জ হয় 0। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি বলে নিই, জারণ সংখ্যাটা কি? জারণ সংখ্যা হচ্ছে কোন একটি পরমাণু রাসায়নিক বিক্রিয়াকালে ইলেকট্রন আদান প্রদানের ফলে তার মধ্যে যে সৃষ্ট চার্জ হয়, সেই চার্জ সংখ্যাকে আমরা বলবো জারণ সংখ্যা। কেউ যদি ইলেকট্রন দান করে তখন তার চার্জ হয়ে যায় পজিটিভ, আবার কেউ যদি গ্রহণ করে তার চার্জ হয়ে যায় নেগেটিভ। তার মানে জারণ সংখ্যাটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, বা অনেক সময় ভগ্নাংশ হতে পারে। তো এখানে আমরা দেখব যে জিঙ্ক বিক্রিয়কে ছিল, তার জারণ সংখ্যা বা চার্জ ছিল 0। এখন আমরা উৎপাদে দেখব জিঙ্কের অবস্থাটা কি। যেহেতু এখানে জিঙ্ক একটা যৌগের সাথে আছে জিঙ্ক সালফেট, তাহলে জিঙ্ক সালফেট এখানে অবশ্যই তার চার্জ আছে জিঙ্ক 2+,
আর হচ্ছে সালফেট হচ্ছে 2-। অর্থাৎ উৎপাদে জিঙ্কের চার্জ হচ্ছে 2+, বা জারণ সংখ্যা হচ্ছে +2। তাহলে আমরা কি জানি, ইলেকট্রন যদি দান করে তবেই তার ধনাত্মক চার্জ বেড়ে যায়। অর্থাৎ এখানে জিঙ্ক 2টি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ হয়েছে। তাহলে আমরা ওই জারণ বিজারণের যে বিক্রিয়ার সংজ্ঞা আমরা শিখেছি, সেখান থেকে আমরা এটা বলতে পারি ইলেকট্রন ত্যাগের বিক্রিয়া। আর ইলেকট্রন ত্যাগের বিক্রিয়াকে আমরা কি বলি, জারণ বিক্রিয়া, বা এটাকে আমরা বলবো জারণ অর্ধ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়া দুটি অংশ, একটা জারণ ঘটে একটা বিজারণ ঘটে। যেখানে জারণ ঘটবে সেটাকে আমরা বলবো জারণ অর্ধ বিক্রিয়া, আর যেখানে বিজারণ ঘটবে সেটাকে বলবো আমরা বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে আমরা বলতে পারবো যে জিঙ্ক এখানে জারিত হয়েছে। কে জারিত হয়েছে? জিঙ্ক। আবার জারক বিজারকের সংজ্ঞা অনুযায়ী আমরা বলতে পারি যে পদার্থটি ইলেকট্রন ত্যাগ করে সেই পদার্থটি কি? বিজারক পদার্থ। অর্থাৎ জিঙ্ক এখানে বিজারক পদার্থ। বিজারক পদার্থ বা বিজারক আমরা বলতে পারি। তাহলে এবার আমরা লক্ষ্য করব এই কপার সালফেট। কপার সালফেটে কপারের চার্জ কত? তাহলে কপার সালফেটে আমরা দেখতে পাই যে বিক্রিয়কে কপারের চার্জ হচ্ছে কি 2+। আবার উৎপাদে যে আমরা কি দেখব, কপার মুক্ত অবস্থায় আছে, অর্থাৎ তার জারণ সংখ্যা কত? 0, বা চার্জ 0। তাহলে প্লাস থেকে যদি 0 হয় তাহলে তার কি করতে হবে? অবশ্যই ইলেকট্রন গ্রহণ করতে হবে। তার মানে এখানে কপার 2+, 2টি ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হয়েছে। তাহলে জারণ বিজারণের সংজ্ঞা অনুযায়ী যে বিক্রিয়াতে ইলেকট্রন গৃহীত হয় সেই বিক্রিয়াটা কি বিক্রিয়া? বিজারণ বিক্রিয়া। আর জারক বিজারকের সংজ্ঞা অনুযায়ী যে পদার্থটি ইলেকট্রন গ্রহণ করে তাকে আমরা বলি জারক পদার্থ। অর্থাৎ এটি হচ্ছে জারক। অর্থাৎ এটাকে আমরা বলতে পারবো, অথবা এখানে এই কপার সালফেটটাকেও আমরা বলতে পারবো যে এটা একটি জারক পদার্থ। আর এখানে যে সালফেটের কোনো চার্জের পরিবর্তন হয় না। যাদের চার্জের পরিবর্তন হয় না তাদেরকে আমরা বলি কি? দর্শক আয়ন। আশা করি তোমরা এই বিক্রিয়া থেকে জারক বিজারক, জারণ বিজারণ নির্ণয় করতে পারবে। তো আমরা আরেকটি বিক্রিয়া দেখব, এবং তোমরা তোমাদের বই থেকে বিভিন্ন ধরনের বিক্রিয়া থেকে এভাবে নির্ণয় করা শিখবে। এখানে আমরা আরেকটি বিক্রিয়া লিখলাম। এখান থেকে আমরা ঠিক একই পদ্ধতিতে জারণ বিজারণ, জারক বিজারকটা বের করব। তো প্রথমে আমরা এখানে স্ট্যানিক ক্লোরাইডে SN এর চার্জ দেখব। যেহেতু চারটা ক্লোরিন আছে নেগেটিভ, তার মানে SN এর হবে 4টা পজিটিভ। সে আগের মতো SN উৎপাদে এসে আমরা কি দেখতে পাই? SN এর জারণ সংখ্যা হচ্ছে 2+, অর্থাৎ 4+ থেকে 2+। তাহলে কি করছে? 2টা ইলেকট্রন, আগে ছিল 4টা ঘাটতি, এখন ঘাটতি কয়টা? 2টা। তার মানে 2টি ইলেকট্রন সে গ্রহণ করছে। তাহলে এটা হবে কি? বিজারণ
অর্ধ বিক্রিয়া। এখানে ফেরাস ক্লোরাইডে আমরা আয়রনের জারণ সংখ্যা দেখতে পাই Fe2+। তো উৎপাদে আমরা কি দেখতে পাই, তার জারণ সংখ্যা Fe3+। তাহলে দুইটা ঘাটতি ছিল, উৎপাদে আমরা দেখি তার ঘাটতি কয়টা, 3টা, অর্থাৎ সে একটি ইলেকট্রন ত্যাগ করেছে বা দান করেছে। তাহলে ত্যাগের বিক্রিয়াটা হবে কি, জারণ। তাহলে যে পদার্থটি ইলেকট্রন গ্রহণ করে সেই পদার্থটাকে আমরা কি বলি, জারক পদার্থ। তাহলে এই আয়নটি অথবা এটাকে আমরা বলবো জারক। যে পদার্থটি ইলেকট্রন দান করে সেটাকে আমরা বলবো বিজারক। তাহলে যে কোনো বিক্রিয়া থেকে, জারণ বিজারণ বিক্রিয়া থেকে তোমরা এই বিষয়গুলো নির্ণয় করতে পারবা, আমি আশাবাদী। তাহলে আমরা এখন নেক্সট আরেকটা বিষয়ে যাব। তো তোমাদের একটি প্রশ্ন আসে যে জারণ বিজারণ যুগপথে সংঘটিত হয়, সেটা তোমরা এসএসসিতেও পড়ে আসো। তো জারণ বিজারণ অর্থাৎ জারণ বিজারণ একই সাথে ঘটবে। যেখানে জারণ হবে সেখানে অবশ্যই বিজারণ হবে। জারণ ছাড়া বিজারণ সম্ভব নয়, বিজারণ ছাড়া জারণ সম্ভব নয়। এটা আমরা একটা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করছি। তোমাদের পরিচিত একটি বিক্রিয়া যে সোডিয়াম উৎপন্ন হবে, সোডিয়াম ক্লোরাইড। তাহলে জারণ বিজারণ সংজ্ঞা তো আমরা জানি। প্রথমে আমরা সংজ্ঞাটা দিয়ে নিব। যে বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ হয় সেটা হচ্ছে জারণ বিক্রিয়া, যে বিক্রিয়ায় ইলেকট্রন গৃহীত হয় সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। এই উপরের যে বিক্রিয়া, এখানে সোডিয়াম তার বাইরের কক্ষপথের একটি ইলেকট্রন দান করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়। অর্থাৎ এখানে সোডিয়ামের কি ঘটে, জারণ ঘটে। এখানে ক্লোরিনের চার্জ ছিল না, কিন্তু এখানে ক্লোরিনের চার্জ হচ্ছে মাইনাস। অর্থাৎ ক্লোরিন কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে। এই ক্লোরিন কিভাবে ইলেকট্রন গ্রহণ করবে, কেউ যদি ইলেকট্রন দান না করে ক্লোরিন কি ইলেকট্রন গ্রহণ করতে পারবে, পারবে না। তাহলে ক্লোরিন কোন ইলেকট্রনগুলো গ্রহণ করে, সোডিয়াম যে ইলেকট্রনগুলো ত্যাগ করে সেই ইলেকট্রনগুলোই ক্লোরিন গ্রহণ করে। অর্থাৎ সোডিয়ামের জারণ ক্রিয়া সংঘটিত হয় বিধায়ী ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হতে পারে। জারণ ছাড়া বিজারণ সম্ভব নয়। তাহলে এটাকে যদি আমরা সমতা বিধান করতে যাই, দুইটা ইলেকট্রনের জন্য এখানে এই সমীকরণটাকে 2 দ্বারা গুণ করে আমরা যোগ করে দিতে পারি। তাহলে আমরা বলতে পারবো এখন জারণ ছাড়া বিজারণ সম্ভব নয় বা বিজারণ ছাড়া জারণ সম্ভব নয়। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। আমি আশাবাদী যে তোমরা ক্লাসটা ভালোভাবে উপভোগ করেছো এবং এটা অবশ্যই তোমরা ফলো করবে। প্রত্যেকটা স্যারের ক্লাস অবশ্যই তোমরা উপকৃত হবে। সো আমরা নেক্সট ডে যখন ক্লাস নেব এর পরের টপিকগুলো আমরা আলোচনা করব। আর তোমাদের আবারও আমি বলে দিচ্ছি, যারা এই ভিডিওটি এখন দেখছো বা পরবর্তীতে যারাই দেখবে, তোমরা কমেন্ট বক্সে তোমাদের রোল এবং শ্রেণীটা উল্লেখ করবে। এখান থেকে আমরা তোমাদের অ্যাটেন্ডেন্সটা নেব। আর যদি তোমাদের এই ক্লাসের উপরে কোনো জিজ্ঞাসা থাকে, কোনো কিছু বোঝার
থাকে তোমরা কমেন্ট বক্সে সেটা উল্লেখ করবে, আমি চেষ্টা করব তোমাদের সেটার রিপ্লাই করার জন্য। তো সবাইকে ধন্যবাদ।